2022 সালে আইপিএলে উদ্ভাবিত হওয়া নতুন ফ্র্যাঞ্চাইজ টিম লখনৌ সুপার জায়ান্টস 2025 আইপিএল সিজনের জন্য মোট 24 জন প্লেয়ারকে নিয়ে তাদের স্কোয়াডটা সাজিয়েছে। এর মধ্যে তারা 5 জনকে আগে থেকে অলরেডি রিটেন করেই রেখেছিল। তার মানে হিসাব মতো আইপিএল এর মেগা অকশন থেকে তারা 19 জন প্লেয়ারকে তাদের দলে ভেড়াতে সক্ষম হয়েছে। এর মধ্যে 8 জনের যে বিদেশি কোটা, ওই জায়গায় তারা মাত্র 6 জন বিদেশিকে তাদের দলে নিতে পেরেছে। তার মানে হিসাব মতো তাদের দলে মোট 18 জন ভারতীয় খেলোয়াড় রয়েছে। তো কেমন করলো লখনৌ সুপার জায়ান্টস তাদের ফুল স্কোয়াডটা পরবর্তী আইপিএল সিজনের জন্য? চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে অ্যানালাইসিস করা যাক। আমি বরাবরের মতোই প্লেয়ারদের ক্যাটাগরি ওয়াইজ তাদের লিস্টটা আপনাদের সামনে তুলে ধরছি। ব্যাটারদের লিস্টে আসবেন হিম্মত সিং, ডেভিড মিলার আর এইডেন মার্করাম। অলরাউন্ডারদের লিস্টে আসবেন আয়ুষ বাদনি, মিচেল মার্শ, আব্দুল সামাদ, আশ্বিন কুলকার্নি, ইউবরাজ চৌধুরী, শাহবাজ আহমেদ, আর এস হ্যাঙ্গারগেকার আর দিগ্ভেশ সিং। উইকেট কিপারদের লিস্টে আসবেন ম্যাথিউ ব্রিচকে, নিকোলাস পুরান, আরিয়ান জুয়েল, ঋষভ পান্থ আর আকাশ সিং। বোলারদের লিস্টে আসবেন রবি বিষ্ণই, মায়াঙ্ক যাদব, আকাশদীপ, মণিমারন সিদ্ধার্থ, শামার জোসেফ, আভেশ খান, প্রিন্স যাদব আর মহসিন খান। তাহলে এই হলো এলএসজির 24 জনের ফুল স্কোয়াড পরবর্তী আইপিএল সিজনের জন্য। আমি মনে করি এর মধ্যে তারা আইপিএলের মেগা অকশন থেকে যে ভালো ভালো পারচেসগুলো করেছেন সেগুলো হলো ডেভিড মিলার। ডেভিড মিলারের আর কি টি20 ফরম্যাটে তার ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই। তিনি ওভার দ্য ইয়ার্স সাউথ আফ্রিকার ন্যাশনাল টিমের হয়ে কিংবা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে ব্যাট হাতে মিডিল অর্ডারে তার খেলার দলের হয়ে যে ভরসাটা তিনি জুগিয়ে এসছেন, তিনি যে ডিস্ট্রাকটিভ ব্যাটিংটা করতে পারেন, তাতে তার যোগ্যতা নিয়ে এই জায়গায় প্রশ্ন তোলার কোনো জায়গাই আসে না। এছাড়া এইডেন মার্করাম, তিনি সাউথ আফ্রিকার ন্যাশনাল টি20 টিমের এই মুহূর্তে ক্যাপ্টেন। তিনি টপ অর্ডারে যেমন ব্যাটিং করতে পারেন, মিডিল অর্ডারেও ব্যাটিং করতে পারেন, ওপেনিংও করতে পারেন, আবার তার ওই অফ স্পিন বোলিংটাও কিন্তু যে কোনো টিমের জন্য যথেষ্ট কার্যকরী হয়ে উঠতে পারে। এছাড়া মিচেল মার্শও অস্ট্রেলিয়ার ন্যাশনাল টি20 টিমের ক্যাপ্টেন। তিনিও এইডেন মার্করামের মতো ওপেনিংও করতে পারেন, টপ অর্ডারে মিডিল অর্ডারে যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারেন, আবার তার ওই মিডিয়াম পেস বোলিংটাও যে কোনো টিমের জন্য যথেষ্ট কার্যকরী। এছাড়া শাহবাজ আহমেদ তিনি মানে স্পিনিং অলরাউন্ডার, তার লেফট আর্ম স্পিনটা যে কোনো আর কি টিমের জন্য কার্যকরী। এছাড়া তার ডাউন দ্য অর্ডারে নেমে তার ডিস্ট্রাকটিভ ব্যাটিংটাও মানে যে কোনো টিমের জন্য এক্স ফ্যাক্টর ওই জায়গায় হয়ে উঠতেই পারে। এছাড়া শামার জোসেফই হচ্ছেন এই লখনৌ সুপার জায়ান্টসের বোলিং লাইন আপের একমাত্র বিদেশি বোলার। তাকে একবারে শেষ মুহূর্তেই 75 লক্ষ টাকা দিয়ে দলে ভিড়িয়েছিল এই এলএসজি টিম ম্যানেজমেন্ট। তো আমি মনে করি এই পারচেসটা খুব ভালোই করেছে তারা। আর এছাড়া নান আদার দেন ঋষভ পান্থের জন্য তো এলএসজি টিম ম্যানেজমেন্ট মানে তারা নিলামের টেবিলে বসার আগে থেকে মনে পরিকল্পনা করেই এসেছিল যত মূল্যই হোক তাকে তাদের দলে লাগবেই লাগবে। মানে এলএসজিকে মানে ওই একসময় তো 20 কোটি 75 লক্ষে অলরেডি তারা পেয়েই গেছিল, কিন্তু সেই সময় তার পুরনো টিম দিল্লি ক্যাপিটালস ওই আরটিএমটা বের করে তাকে যখন আবার নিজেদের দলে ভিড়িয়ে নিতে চাইলো, তো সেই সময় এলএসজি একেবারে 20 কোটি 75 লক্ষ থেকে ডাইরেক্ট তারা 27 কোটিতে মানে দরটা হেঁকে ফেললো ঋষভ পান্থের জন্য। মানে 6.25 কোটি টাকা যে বেশি অফার করলো তার জন্য ওই সাহসটা আর অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ টিম ওই জায়গায় দেখাতে পারেনি। তো যার ফলে তারা ঋষভ পান্থকে এত মূল্যে হলেও দলে ভেরালো। মানে ওই ঋষভ পান্থের জন্য তারা আগে থেকে পরিকল্পনা করে এসেছিল। তো ঋষভ পান্থের জন্য তারা যখন এত টাকা ইনভেস্ট করেছে, তাহলে আমি মনে করি এই আর কি পরবর্তী 3 মরশুমের জন্য ঋষভ পান্থই এই এলএসজি টিমের ক্যাপ্টেন হতে চলেছে। যদিও এখন অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি টিমের পক্ষ থেকে, কিন্তু মেবি ঋষভ পান্থই হয়তো ফিউচার ক্যাপ্টেন এই এলএসজির। কিন্তু ঋষভ পান্থ ছাড়াও এই টিমে আরও 3 জন প্লেয়ার রয়েছে যাদের মধ্যে ক্যাপ্টেন্সি মেটেরিয়াল রয়েছে, যারা ঋষভ পান্থের অনুপস্থিতিতে যে কোনো মুহূর্তে দলের দায়িত্ব নিতে পারেন। তারা 3 জন হলেন এইডেন মার্করাম, মিচেল মার্শ, এরা তো আর কি সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়ার ন্যাশনাল টি20 টিমের এখন বর্তমান ক্যাপ্টেন, এরা তো আছেনই এই রেডসে। আর এছাড়াও নিকোলাস পুরান এর আগে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন। আর এই এলএসজির গত 3 মরশুমে তো ক্যাপ্টেন্সি করেছেন কেএল রাহুলের আমরা দেখেছি অনুপস্থিতিতে কিংবা ইভেন তার উপস্থিতিতেও বেশ কয়েক ম্যাচ নিকোলাস পুরান কিন্তু দলের দায়িত্ব সামলেছেন। তো ঋষভ পান্থ যদি কোনো কারণে আনঅ্যাভেলেবল থাকেন, তাহলে এই 3 জনও কিন্তু এলএসজির দায়িত্ব সামলে দেওয়ার জন্য প্রস্তুত যে কোনো সময় থাকবেন বলে আমি মনে করি। আর এছাড়া তাদের এই 24 জনের ফুল স্কোয়াড থেকে তাদের বেস্ট পসিবল প্লেইং 11টা কেমন হতে পারে সেটাও আপনাদের জন্য আমি তৈরি করে রেখেছি। প্রথম 11টা অনেকটা এইরকম। ওপেন করবেন এইডেন মার্করাম আর মিচেল মার্শ। নাম্বার 3-তে আসবেন নিকোলাস পুরান, নাম্বার 4-এ ঋষভ পান্থ, নাম্বার 5-এ আয়ুষ বাদনি, নাম্বার 6-এ ডেভিড মিলার, নাম্বার 7-এ শাহবাজ আহমেদ, নাম্বার 8-এ রবি বিষ্ণই, নাম্বার 9-এ মায়াঙ্ক যাদব, নাম্বার 10-এ আভেশ খান, নাম্বার 11-এ মহসিন খান। আর ইম্প্যাক্ট সাব হিসাবে এই জায়গায় আসতে পারেন আব্দুল সামাদ কিংবা আকাশদীপ। ওই তারা আগে ব্যাটিং করে না আগে বলিং করে ওইটার উপর ডিপেন্ড করবে।
আমি মনে করি এটা মানে যে কোনো সময় যে কোনো সিচুয়েশান যে কোনো কন্ডিশনের সাপেক্ষে এই 11 আর এই ইম্প্যাক্ট সাবস্টিটিউশনটা একদম বেস্ট পসিবল তাদের জন্য হতে পারে। কিন্তু প্রত্যেক ম্যাচেই যে তারা নিয়ম করে এই একাদশটাই খেলাবে এরকম তো কোনো গ্যারেন্টি নেই, কম্বিনেশন এই জায়গায় কিছুটা অদল বদল আসলেও আসতে পারে। তো সেই কারণে আমি আরেকটা প্রবেবল 11 তৈরি করে রেখেছি। এই প্রবেবল 11টা অনেকটা এরকম, ওপেন করবেন এইডেন মার্করাম কিংবা মিচেল মার্শের মধ্যে যে কোনো একজন। এই জায়গাতে আমি কম্বিনেশনটা বদল করতে চাইছি ওই বিদেশি, মানে এই জায়গায় একজনকে কমিয়ে নিচের দিকে একজন বোলারকে আমি এই জায়গায় ইনক্লুড করবো বলেই আগের একাদশে এই দুজনই ওপেন করেছিলেন, কিন্তু এই একাদশে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে আমি ওপেন করাচ্ছি আর তার সাথে নিকোলাস পুরান ওপেন করবেন। মানে এইডেন মার্করাম মিচেল মার্শের মধ্যে যে কোনো একজন ওপেন করছেন আর তার সাথে নিকোলাস পুরান। নিকোলাস পুরানকে 21 কোটি টাকা দিয়ে, মানে সবচেয়ে বেশি মূল্য দিয়ে প্লেয়ার্স রিটেনশনে কিন্তু দলে রিটেন করেছিল ওই এলএসজি টিম ম্যানেজমেন্ট। মানে তার উপর প্রচুর ভরসা রয়েছে, সেটা তার রিটেনশন প্রাইস দেখেই বোঝা যাচ্ছে। তো নিকোলাস পুরান যদি মানে তার ফর্ম যদি 6-7 ম্যাচ ধরে যদি টানা খুব যদি খারাপ না যায়, তাহলে তাকে মানে হয়তোবা টিম ম্যানেজমেন্ট কোনোভাবেই বসাবে না, নিয়ম করে তাকে প্রত্যেক ম্যাচে ওই জায়গায় খেলাবে। নাম্বার 3-তে ক্যাপ্টেন ঋষভ পান্থ, নাম্বার 4-এ আয়ুষ বাদনি, নাম্বার 5-এ ডেভিড মিলার, নাম্বার 6-এ আব্দুল সামাদ। আব্দুল সামাদ তিনি আর কি ওই সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের হয়ে মানে বেশ কয়েক বছর ধরে ওই ফিনিশিং রোলে ওই কাজটা তিনি করে এসেছেন। সবসময় তিনি সফল হতে না পারলেও বেশ কিছু আর কি ম্যাচে তিনি ওই জায়গায় মানে নিজের কাজটা বেশ সাকসেসফুলি করে দেখিয়েছেন। আর তিনি তো ডিস্ট্রাকটিভ ব্যাটিং করতে পারেন, তার ব্যাট থেকে তো 4 ছক্কার ফুলঝুরি একদম ঝড়েই ওই জায়গায়। আর এছাড়া তার পার্ট টাইম স্পিন বোলিংটাও মানে যে কোনো টিমের জন্য যে কোনো সময়ের জন্য যথেষ্ট কার্যকরী হয়ে উঠতে পারে। তো নাম্বার 6-এ আব্দুল সামাদকে কিন্তু এলএসজি টিম ম্যানেজমেন্ট খেলাতেও পারে। নাম্বার 7-এ আসবেন এই জায়গায় শাহবাজ আহমেদ কিংবা ইউবরাজ চৌধুরীর মধ্যে যে কোনো একজন। এই দুজনের ক্রিকেটিং রোলটা কিন্তু অলমোস্ট সেম, শুধু শাহবাজ আহমেদ বোলিং অলরাউন্ডার আর ইউবরাজ সিং ব্যাটিং অলরাউন্ডার, কিন্তু এরা দুজনেই বাঁহাতি ব্যাটার আর দুজনেই লেফট আর্ম স্পিনার। ইউবরাজ চৌধুরী তো আপনি বলতে পারেন ইউবরাজ সিংয়ের একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট, তাদের দুজনের খেলার স্টাইলটাও অলমোস্ট সেম। তো প্রথম প্রেফারেন্স শাহবাজ আহমেদই থাকবেন। তো তিনি যদি সব ম্যাচে অ্যাভেলেবেল না থাকেন, কোনো কারণে যদি অফ ফর্মে চলে যান বা চোট আঘাতের সমস্যায় পড়েন, তখন শাহবাজ আহমেদকে রিপ্লেস করতে পারেন এই ইউবরাজ চৌধুরী। নাম্বার 8-এ আসবেন এই জায়গায় রবি বিষ্ণই। রবি বিষ্ণই কিন্তু এই স্কোয়াডের একমাত্র প্রিমিয়াম লেগ স্পিনার। তিনি যদি ভালো ফর্মে থাকেন, ভালো টাচে থাকেন, কনসিস্টেন্টলি যদি ওই জায়গায় টিমের জন্য পারফরমেন্স ডেলিভার করতে পারেন, তাহলে তাকে বসানোর কোনো রকম চান্স আমি দেখছি না। নাম্বার 9-এ আসবেন সামার জোসেফ। ওই যে প্রথমে আমি বিদেশির কম্বিনেশনটা যে আর কি অদল বদল করলাম, ওই জায়গাতে আমি সামার জোসেফকে এই জায়গায় ইনক্লুড করতে চাই একাদশে। নাম্বার 10-এ আসবেন মায়াঙ্ক যাদব আর নাম্বার 11-এ মহসিন খান। এই মায়াঙ্ক যাদব আর মহসিন খান এই দুজনের আর কি একাদশের বাইরে থাকার খুব একটা স্কোপ সেভাবে নেই বললেই চলে, কারণ এলএসজি টিম ম্যানেজমেন্টের এই দুজনের উপর প্রচুর ভরসা রয়েছে। মায়াঙ্ক যাদবকে 11 কোটি আর এই মহসিন খানকে 4 কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে তারা কিন্তু রিটার্ন করেছিল দলে। আর মায়াঙ্ক যাদব তিনি তো আর কি গত মরশুমে ডেবিউ করে একবারে রেকর্ড করে ফেলেছেন, মানে নিয়মিত 150+ গতিতে বল করে, তার ফলে তার ভারতীয় দলের টি20 জার্সিতেও ডেবিউ হয়ে গেছে। তো মায়াঙ্ক যাদব আগেরবারে ফিটনেস ইস্যুর জন্য মাত্র 4 ম্যাচ তিনি খেলতে পেরেছিলেন। তো আশা করা যায় এইবারে তার ওই সমস্ত ফিটনেস সংক্রান্ত সমস্যা কাটিয়ে পুরো সিজনের জন্য তিনি অ্যাভেলেবেল হয়ে উঠবেন আর তার ভালো ফর্মটা তিনি বজায় রাখতে পারবেন। আর এছাড়া ইম্প্যাক্ট সার্ভ হিসেবে এই জায়গায় আসবেন আবেশ খান কিংবা আশ্বিন কুলকার্নি। ওই আগে ব্যাটিং করছে না আগে বলিং করছে আর ওইটার উপর ডিপেন্ড করবে। তাহলে এই সেকেন্ড প্লেইং 11টা আপনাদের সামনে আরেকবার তুলে ধরি। ওপেন করবেন এইডেন মার্করাম কিংবা মিচেল মার্শের মধ্যে একজন আর তার সাথে নিকোলাস পুরান। নাম্বার 3-তে ঋষভ পান্থ, নাম্বার 4-এ আয়ুষ বাদনি, নাম্বার 5-এ ডেভিড মিলার, নাম্বার 6-এ আব্দুল সামাদ, নাম্বার 7-এ শাহবাজ আহমেদ কিংবা ইউবরাজ চৌধুরীর মধ্যে যে কোনো একজন, নাম্বার 8-এ রবি বিষ্ণই, নাম্বার 9-এ সামার জোসেফ, নাম্বার 10-এ মায়াঙ্ক যাদব আর নাম্বার 11-এ মহসিন খান। আর ইম্প্যাক্ট সাব হিসেবে এই জায়গায় আসবেন আবেশ খান কিংবা আশ্বিন কুলকার্নি। এই যে দুটো একাদশ আপনাদের সামনে তুলে ধরলাম, আমি মনে করি যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে যে কোনো কন্ডিশনে এই দুটো 11 কিন্তু তাদের দলের জন্য একদম বেস্ট পসিবল 11 হতে পারে। আর এছাড়া আমি মনে করি তাদের দলে যে আর কি দুর্বলতার সামান্য জায়গা সেটা হচ্ছে তাদের বোলিং ডিপার্টমেন্ট। মানে তাদের ওই বোলিংটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান বোলারদের উপর ডিপেন্ডেন্ট, পার্টিকুলারলি তাদের স্পিন বোলিংয়ে কিন্তু আমি মনে করি খুবই দুর্বলতা রয়েছে, কারণ রবি বিষ্ণই ছাড়া একমাত্র তাদের দলে প্রিমিয়াম স্পিনার কিন্তু সেইভাবে কেউই নেই। কিন্তু তাদের দলের যেটা সবচেয়ে আর কি শক্তিশালী জায়গা সেটা হচ্ছে তাদের ব্যাটিং ইউনিট, তাদের টপ অর্ডার আর মিডিল অর্ডার মানে যথেষ্ট আর কি শক্তিশালী, এই জায়গায় তাদের যথেষ্ট পরিমাণে ব্যাকআপও রয়েছে। তো আপনারা কি মনে করেন এই এলএসডির যে 24 জনের ফুল স্কোয়াড আর এই স্কোয়াড থেকে আমি যে সম্ভাব্য দুটো একাদশ বা প্লেইং 11 এখন আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো কি সময় পরিস্থিতি আর কন্ডিশন ওয়াইজ একদম কি পুরোপুরি ঠিকঠাক আছে, নাকি আপনারা এই জায়গায় কোনো অদল বদল দেখতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।